স্বাগত নিউজ 24 এর খেলাধুলা বিষয়ক নিয়মিত আয়োজন উই লাভ স্পোর্টসে। শুরু হলো ঐতিহাসিক ১৭তম টেস্ট। বাংলাদেশ যেখানে খেলছে পিসারা ওভালে শ্রীলঙ্কার বিপক্ষে। বাংলাদেশ কিন্তু টসে হেরে ফিল্ডিংয়ে এখন। মুশফিক উইকেট কিপিংয়ে আছেন। 4টা পরিবর্তন বাংলাদেশ দলে। এসব মিলিয়ে আমাদের সঙ্গে উই লাভ স্পোর্টসে আজ আলোচনায় আছেন খন্দকার খন্দকার জামিল ভাই, উনি সাবেক পরিচালক বাংলাদেশ ক্রিকেট বোর্ড, এবং আছেন মোস্তফা মামুন ভাই, উনি উপসম্পাদক দৈনিক কালের কণ্ঠ। স্বাগত উই লাভ স্পোর্টসে। 4টা পরিবর্তন বাংলাদেশ ফিল্ডিংয়ে, কেমন দেখছেন জামিল ভাই? ধন্যবাদ আপনাকে। প্রথমেই অভিনন্দন বাংলাদেশ ক্রিকেট দলকে ১৭তম টেস্ট খেলার জন্যে। খুব গুরুত্বপূর্ণ টেস্ট আমাদের জন্য অবশ্যই। 4টা পরিবর্তন আমি মনে করি বেশ ভালোই পরিবর্তনটা হয়েছে। বিশেষ করে ব্যাটিং লাইন আপটা আমাদের লম্বা হয়েছে। ব্যাটিং লাইন আপটা আমাদের লম্বা হওয়া প্রয়োজন, কারণ আমাদের আসলে এই টেস্টে আমাদের ব্যাটিংটা আমাদেরকে খুব ভোগাচ্ছে। সেজন্য আমরা যদি একটা দুটো এক্সট্রা ব্যাটসম্যান নিয়ে খেলি, সেটা দলের জন্য একটা পজিটিভ রেজাল্ট হয়তো নিয়ে আসবে। আর আপনারা হয়তো খেয়াল করেছেন যে শ্রীলঙ্কা কিন্তু একটা মাত্র পেস বোলার নিয়ে খেলছে, সেখানে আমরা 2টা নিয়ে খেলছি। সুতরাং আমরাও একজন নিয়ে হয়তো খেললে আমাদের ব্যাটিংটা আরেকটু স্ট্রং করা যেত, বাট টিম ম্যানেজমেন্টের হয়তো মনে হয়েছে যে 2জন পেস বোলার খেলালে ভালো হবে। তবে পরিবর্তনগুলো অবশ্যই পজিটিভ। বিশেষ করে মোসাদ্দেক সাব্বিরের অন্তর্ভুক্তি দলের ব্যাটিংকে আরও শক্তিশালী করবে, এবং মুশফিকের আবার কিপিংয়ে ফিরে যাওয়া, তার আত্মবিশ্বাসটাকে, যে সে কিন্তু সবসময় বলে যে উইকেটের পিছনে থাকতেই আমি স্বাচ্ছন্দ্য বোধ করি এবং আমার ব্যাটিংটাও তার উপরে প্রভাব বিস্তার করে। সুতরাং সেই কন্টেস্টে বিবেচনা করলে সেও স্বাচ্ছন্দ্য ফিরে পেয়েছে। উইকেট কিপিং আবার উইকেটের পিছনে সে দাঁড়িয়েছে, এবং সব মিলিয়ে বেশ ভালোই পরিবর্তন। ১৭তম টেস্টে আমরা আশা করছি যে বাংলাদেশ পজিটিভ কিছু করে দেখাবে ইনশাল্লাহ। মামুন ভাই, আপনি যদি। আমি এই পরিবর্তনগুলোর সঙ্গে আসলে খুব বেশি একমত না। প্রথম হচ্ছে ঠিক আছে, পিসারা স্টেডিয়াম কিন্তু ট্রেডিশনালি শ্রীলঙ্কায় পেস বোলারদের সাহায্য করে, ট্রেডিশনালি তাই। এবং পিসারাতে কিন্তু বাংলাদেশের খুবই একটা এক্সপিরিয়েন্স আছে, খুব বাজে এক্সপিরিয়েন্স। বাংলাদেশের প্রথম টেস্টে একদিনের টেস্টে সর্বোচ্চ রান কনসিড করার রেকর্ডটা কিন্তু বাংলাদেশের সর্বনিম্ন রানের রেকর্ড ওইখানে 509 রান। ওই টেস্টে আমি দেখে মাঠে ছিলাম, 509 রান দিয়েছিল, দ্যাট ওয়াজ অফুল। তারপরে হচ্ছে আপনার 62 অল আউট। তারপরে হচ্ছে অরবিন্দ ডিসিলভা অসাধারণ ইনিংস খেলেছিলেন। ওই 509 এর মধ্যে অরবিন্দ ডিসিলভা ডাবল সেঞ্চুরি ছিল, সেটাও একদম ডিভাস্টেটিং ছিল। যাই হোক, সেটা একটা পার্ট। তো যেটা হচ্ছে, আমি এই পার্টিকুলারলি এই ক্ষেত্রে দেখেন যেটা হচ্ছে পেস বোলিং উপযোগী, কিন্তু যেটা দেখা যাচ্ছে উইকেটে, সেটা হচ্ছে উইকেট অনেক ড্রাই। ফলে ধারণা করা হচ্ছে যে উইকেট ভাঙবে, ধুলো উঠবে, কাজেই স্পিন কাজে লাগবে, এরকম হয়। আর এখানে পার্সেন্টেজ হচ্ছে আপনার অনেক বেশি হয়, রেজাল্ট হয়। প্রিসারাতে অনেক বেশি রেজাল্ট হয়। 20টা টেস্টের মধ্যে 16টাই রেজাল্ট হয়েছে, যেটা এশিয়ার মধ্যে হাইয়েস্ট পার্সেন্টেজ। তো সেই কনটেক্সটে চেঞ্জ কিছু দরকার ছিল। কিন্তু আমি অবাক হচ্ছি যে আমাদের এই টেস্টে আমরা যে দুজনকে বাদ দিলাম, মাহমুদুল্লাহ এবং মমিনুল, এইটা না মানে একটু অদ্ভুত মনে করেন যে সে মাহমুদুল্লাহ, আমি বললাম মাহমুদুল্লাহ বাদ পড়তেই পারে, যে টেস্টে তার ফর্মটা ভালো না, কিন্তু মাহমুদুল্লাহকে যেভাবে বাদ পড়ার পর তাকে দেশে ফিরিয়ে দেওয়ার চেষ্টা, এটা আমার কাছে মনে হয় যে খুবই ইনডিসেন্ট, খুবই অসম্মানজনক, এবং হচ্ছে আমি নেতিবাচক একটা ইমপ্যাক্ট, অবশ্যই নেতিবাচক ইমপ্যাক্ট পড়বে। এবং এইটা আমি বুঝতেই পারি না যে একটা প্লেয়ারকে সিলেক্ট করা হয়েছে ফর 2 টেস্ট, সে একটা ম্যাচে ড্রপ করবে, সে ড্রেসিং রুমে থাকবে, অসুবিধা কি? শুনি নাকি ড্রেসিং রুমের নাকি সমস্যা হবে। তাহলে এটা কোন ধরনের ড্রেসিং রুম, কিসের ড্রেসিং রুম যেখানে একজন সিনিয়র প্লেয়ার ড্রপ করলে সমস্যা হবে? নাসিরকে আমরা দলে নেই না, নাসির টিমের ডিসিপ্লিন নষ্ট করে। মাহমুদুল্লাহকে আমরা দল থেকে পাঠিয়ে দিই কারণ সিনিয়র প্লেয়ার দলে থাকতে পারে না। তাহলে আসলে আমি বুঝতেই পারছি যে এই ড্রেসিং রুমে কি মারামারি হয়, মানে ইটস দ্যাট ড্রেসিং রুম ফিল্ডিং এর, মানে অনুশীলনের সময় মাহমুদুল্লাহকে সাইডে দাঁড়িয়ে থাকতে দেখা গেছে। এইটা এইভাবে যদি আমরা ১৭তম টেস্টে নামি, এটা টিমের মরাল নষ্ট করার জন্য যথেষ্ট। এবং আমার কাছে মনে হয় আমরা আসলে ক্রিকেটে নতুন ধরনের টেস্টে নতুন সংজ্ঞা চালু করছি। পৃথিবী কি টেস্টকে আমরাই প্রথম খেলছি? 150 বছরের ইতিহাস, এর কিছু কালচার আছে। একজন প্লেয়ার দল থেকে বাদ পড়বে, সিনিয়র প্লেয়ার, অনেক সিনিয়র প্লেয়ার, ওয়াকার ইউনুসের মতো প্লেয়ার, সৌরভ গাঙ্গুলির মতো প্লেয়ার পানি নিয়ে মাঠে ঢুকেছে। এইটা এই খেলার একটা বিউটি, যে হোয়েন ইউ নট ইন দ্য টিম, তুমি অন্য আরেকজনের মতো। সেইটা মাহমুদুল্লাহ সিনিয়র প্লেয়ার। আর মাহমুদুল্লাহ তো এমন না, মাহমুদুল্লাহ ইন অ্যান্ড আউট ছিল বহু বছর, ভাইস ক্যাপ্টেন ছিল, বাদ পড়েছে, আবার ফিরে এসছে। সো একজন সিনিয়র প্লেয়ারকে এইভাবে বাদ দেওয়া এবং তাকে এইভাবে ট্রিট করা আমার মনে হয় ঠিক না। দ্বিতীয় হচ্ছে মমিনুল। আপনাদের মমিনুল আমাদের টেস্টের সেরা ব্যাটসম্যান বলে আমরা মানি, এখন মমিনুলের 2-3টা পারফরমেন্সের জন্য আমরা বাদ দিয়ে দেবো? তাহলে যে প্লেয়ারটা মানে বাংলাদেশের কনসিডারেশন তাহলে কি দাঁড়াচ্ছে? তাহলে কি মুশফিক 2 ইনিংস খেলে কি মুশফিক বাদ? মুশফিক আর সাব্বিরকে একই ক্যাটাগরিতে বিবেচনা করা হবে? সুভাষিস আর মাশরাফিকে একই ক্যাটাগরিতে বিবেচনা করা হবে? একটা প্লেয়ার যখন 10 বছর ধরে ভালো খেলছে, সে তার 2টা ইনিংস খারাপ করা, আর যে 2 বছর ধরে খেলছে বা 2 মাস ধরে খেলছে তার 2টা ইনিংস খারাপ করা তো সেম জিনিস না।
এই 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 জায়গাটুকু আমি বুঝতেই পারছি না, এই আনসারেল কেন হচ্ছে। কোচের ক্ষমতার চর্চা, কোচ যদি ক্ষমতার চর্চা এইভাবে করেন তাহলে এটা ঠেকানোর জন্য তো ক্রিকেট অপারেশনস কমিটি, তারপর হচ্ছে আপনার এই কি বলে বোর্ড সভাপতি, তাহলে তারা কেন আছেন আমি আসলে ঠিক এই মেকানিজমটা জানি না। এবং দেখেন এই পুরো ঘটনা প্রবাহে আমি বুঝতেই পারি যে সিলেক্টররা কোথায়, বাংলাদেশে আদৌ সিলেকশন প্যানেলের ভূমিকাটা কি। মনে হচ্ছে ওইখান থেকে একজনের সিদ্ধান্ত হলো, সঙ্গে সঙ্গে থেকে পাঠিত সিদ্ধান্ত হলো, এদিকে বোর্ড সভাপতি এখানে বলছেন যে আমি জানি না। মানে পুরো জিনিসটা এত বিস্ময়কর যে সেই দল যখন 100তম টেস্ট খেলে এবং তারা যখন 99তম টেস্টে এভাবে হারে, সেইটা আসলে স্বাভাবিক। আমরা আসলে মানে আমরা দ্য ওয়ে উই হ্যান্ডেল আওয়ার টিম, আমার মনে হয় যে এটাই আসলে আমাদের পাওনা। তো আমি আসলে এই চেঞ্জটা আমি মনে করি এই দুটো চেঞ্জ আপত্তিকর মানে মোমিনুলের টাইম মনে করি না যে মোমিনুলকে এত দ্রুত বাদ দেওয়ার সময় এসেছিল, এটা আমি মনে করি যে টেস্টের বাংলাদেশের সেরা ব্যাটসম্যান, টেস্ট স্পেশালিস্ট ব্যাটসম্যান, আপনি কিসের ভিত্তিতে তাকে বাদ দিয়ে দিলেন? আচ্ছা ঠিক আছে, তারপর নেক্সট হলো মাহমুদুল্লাহের যেভাবে বাদ দেওয়াটা, মাহমুদুল্লাহ কিন্তু টেস্টে বাদ পড়তে পারে, আবার বাদ পড়বে যে আপনি সেটাই বলেন মাহমুদুল্লাহ তো এক টেস্ট আগেই আপনার ইয়া ছিল, 60 হাই স্কোর ছিল। কাজেই মাহমুদুল্লাহ তার মানে কি দলের একজন সিনিয়র প্লেয়ার যে ফর্ম নিয়ে স্ট্রাগল করছিল কিন্তু সে ফর্মে ফিট ছিল, কাজেই তাকে একটা সুযোগ দেওয়া যেতেই পারতো, তাই না? টেস্টে আমি বুঝি না, টেস্টে এত ঘন ঘন এক্সপেরিমেন্ট, এটা হচ্ছে একটা বিষয়। দ্বিতীয় হচ্ছে আমরা দেখেন গত টেস্টে আমরা রং করেছি, কারণ আমাদের হচ্ছে উইকেট বুঝতে ভুল হয়েছিল, এই জন্য আমরা 3 জন পেসার নিয়েছিলাম, যেটা আসলে ঠিক হয়নি। এবার পেসারদের মধ্যে আমি এটা বুঝতে পারছি না যে তাসকিনের আগে শুভাশিস রয়, যেমন আমি অনেক কিছুই বুঝতে পারি না, আমার ধরনের কেউ বুঝতে পারে না যে রুবেল, আমরা শুনি ফিট আনফিট নানা গল্প বলে রুবেলকে দলের বাইরে রাখা হয়। মানে পেস বোলারদের হ্যান্ডেলিংটা একটু অদ্ভুত আসলে, কাকে যে কখন পছন্দ হচ্ছে, কে যে কখন আমাদের 1 নম্বর পেসার হয়ে যাচ্ছে, এটা আমার জন্য নিজেও বোঝে না। ফলে হচ্ছে কি এটা একটা প্রবলেমের জায়গা। তো আমি মনে করি যে সব কিছু মিলে খুবই রং হ্যান্ডেলিং হচ্ছে, এবং সেই রং হ্যান্ডেলিংয়ের ফল আসলে আমরা পাচ্ছি, এবং আমার কাছে মনে হয় পাবো। বা যদি মনে করেন যে সে এই ইনিংসে একটু বাংলাদেশ ভালো করে ফেললো, এটা হতেই পারে ক্রিকেটে, কিন্তু আমি মনে করি যে ভালো হলে আমাদের এই জায়গাটুকুতে আসলে আমাদের সমালোচনাটুকু অব্যাহত রাখতে হবে এবং বুঝতে হবে যে এই ওয়েতে আসলে যদি করেন আপনি একটা টেস্ট ভালো খেলবেন, লং টার্মে কিছু হবে না। কি হচ্ছে আপনি বাদ দিলে, আমি তো মনে করি যে বাংলাদেশের মুশফিক ছাড়া আপনি যদি এই ক্যাটাগরিতে বাদ দেন, কে পারছে কে পারছে না, ব্যাটসম্যান এবং মুশফিক ছাড়া প্রায় সবাই বাদ পড়তে পারে। কারণ আমি কিন্তু পারফরমেন্সের জন্য বাংলাদেশের টেস্টে কাউকে বাদ দেওয়ার পক্ষে না। বাংলাদেশের টেস্টে ব্যাটসম্যানদের পারফরমেন্স মুখ্য না, মুখ্য হচ্ছে অ্যাটিটিউড। যেভাবে বাংলাদেশের ব্যাটসম্যানরা গিয়ে টেস্টে খেলে, আদার দেন মুশফিক এবং খানিকটা মুমিনুল, তাতে কিন্তু মনে হচ্ছে টেস্ট খেলার প্যারান্টই আমরা জানি না, সেটা হচ্ছে ইয়ের বিষয়। ফলে বাদ দিতে হবে সেই প্লেয়ার যে ইরেসপন্সিবল শট খেলছে, এবং সেইরকম রেকর্ড কিন্তু আছে টেস্টে, কিন্তু পারফরমেন্স হচ্ছে অনেক বেশি, তার অ্যাটিটিউড, তার খেলার ধরন, এটা অনেক গুরুত্বপূর্ণ। এই জায়গাটুকুতে আমরা কিন্তু এই ঠিকই দেখা গেলো যে 25 বলে 37 করছে তাকে আমরা পারফরমেন্স ধরছি, যে দেখা গেলো যে 38টা বল উইকেটে থাকছে তাকে আমরা পারফরমেন্স ধরছি না। মানে ফলে আমরা কিছু খবর পেয়েছি, আমরা একটা উইকেট আসলে পড়েছে শ্রীলঙ্কার, আমরা একটু দেখে নেই। মুস্তাফিজ উইকেটটা হয়তো পেয়েছে, হ্যাঁ আমরা দেখতে পাচ্ছি মুস্তাফিজ উইকেটটা নিয়েছেন, সুন্দর একটা ক্যাচ ছিল, away from the body। আমরা আবারও আলোচনা ফিরি, যেটা না আমি আসলে মামুন ভাইয়ের সাথে একেবারেই একমত যে যেভাবে মাহমুদুল্লাহকে বিব্রতকর অবস্থায় ফেলানো হয়েছে, দলের এরকম একজন সিনিয়র খেলোয়াড় এবং তাকে ১৭তম টেস্টের যে আলোচনা দেশে এটা ছাপিয়ে গিয়েছিল মাহমুদুল্লাহর আলোচনা। হ্যাঁ, এবং এটা কিন্তু খুবই বিস্ময়কর, যেখানে ১৭তম টেস্টের আগে সবাই নির্ভর থাকার কথা, সবাই একাট্টা থাকার কথা, ড্রেসিং রুমে একটা সুবাতাস বইবার কথা, সেখানে কিন্তু একটা গুমট পরিবেশের মধ্যে আমরা ১৭তম টেস্ট খেলতে নামছি। একটা প্লেয়ার পারফরমেন্সের কারণে হোক, যে কারণে হোক বাদ পড়তেই পারে, বা তাকে দেশে ফেরত পাঠানোর কোনো যৌক্তিকতা কিন্তু নাই, কারণ টেস্ট টিম ঘোষণা করা হয়েছে মাহমুদুল্লাহকে রেখেই, 2টা টেস্টের জন্য দল ঘোষণা করা হয়েছে। তো 2টা টেস্টে একজন বাদ পড়লে সে ড্রেসিং রুমে থাকবে, আরেকজন তার জায়গায় খেলবে। যেটা একটু আগে মামুন ভাই বললো যে ওয়াকার ইউনুসকেও পানি টানতে দেখা গেছে, এটা কিন্তু ক্রিকেটের একটা সৌন্দর্য কিন্তু, কারণ ক্রিকেট কিন্তু ভদ্রলোকের খেলা, আমরা বলি ক্রিকেট একটা ডিসেন্ট গেম, একটা ভদ্রলোকের খেলা, এখানে কিন্তু এই ধরনের কোনো কিছু করার সুযোগ নেই। এবং মাহমুদুল্লাহকে যেভাবে অপদস্থ করা হয়েছে, দলের একজন সিনিয়র ক্রিকেটার যদি এরকম অপদস্থ হয়, বাকি খেলোয়াড়দের মধ্যেও কিন্তু এটার প্রভাব পড়ে, কারণ তারাও ভবিষ্যতে চিন্তা করে আমিও হয়তো এরকম পরিস্থিতির কখনো শিকার হতে পারি। এটা খুবই লজ্জাজনক এবং খুবই বিব্রতকর একটা অবস্থার মধ্যে দিয়ে কিন্তু বাংলাদেশ ক্রিকেট এই ১৭তম টেস্টটা খেলা শুরু করেছে। এটা অবশ্যই বর্জন করতে হবে। এভাবে মিসহ্যান্ডলিং করাটা খেলোয়াড়দের জন্য মোটেই কাম্য না। যারা দীর্ঘদিন ধরে সার্ভিস দিয়ে গেছে তাদের মিনিমাম সম্মান বোধটুকু তাদের পাওনা, কিন্তু তারা এই দেশকে অনেক কিছু দিয়েছে, জাতিকে অনেক কিছু দিয়েছে, ক্রিকেটের মাধ্যমে বাংলাদেশকে আজকে অনেক দেশ কিন্তু চিনেছে, এবং তারাই কিন্তু এই অগ্রযাত্রার নায়ক। সুতরাং ওই অগ্রযাত্রার নায়কদেরকে যদি আপনি এভাবে বিব্রতকর অবস্থায় ফেলেন, তাকে মিনিমাম সম্মান বোধটুকু তাকে না দেন, তাহলে কিন্তু এটা মোটেই কাম্য না। এটা কিন্তু ভবিষ্যৎ ক্রিকেটারদের জন্য একটা সংখ্যা হিসেবে কাজ করবে। সুতরাং আমি মনে করি যে এই জিনিসগুলোর পরিচালন হওয়া উচিত, এবং বাংলাদেশ ক্রিকেটে টেস্ট বলেন, ওয়ানডে বলেন,
T20 বলেন, যাই বলেন না কেন, প্লেয়ার হ্যান্ডলিংটা কিন্তু সবচেয়ে ইম্পর্টেন্ট, এবং অভিভাবক সংস্থা হিসেবে বিসিবি এটা সুন্দরভাবে হ্যান্ডেল করবে, এটা কিন্তু সবারই প্রত্যাশা। যেখানে কালকে আমরা কি দেখলাম, সকালে দেখলাম যে পরশুদিন আমরা সকালে দেখলাম ম্যানেজার বললেন যে ওকে ফেরত পাঠিয়ে আমার দেওয়া একটু হবে। জানার ছিল এর সাথে যদি একটু বলেন এই সিদ্ধান্তগুলো আসলে কিভাবে আসে যে একজন সেটাই ম্যানেজার আমি বলছিলাম, বলে দিলেন? যে ম্যানেজার বলে দিলেন সকালবেলা যে এটা একটা সিনিয়র প্লেয়ার বাদ পড়লে দলে, উনিও কিন্তু খেলোয়াড় ছিলেন, উনি বাদ পড়লে কি দলের মধ্যে কোনো ওরকম সিচুয়েশন উনি দেখেছেন যে উনি বাদ পড়ছেন, দলের মধ্যে একটা খারাপ পরিস্থিতি তৈরি হয়েছে? এটা যেটা মামুন ভাই বলল যে ওখানে কি মারামারি হয় নাকি, যে একটা খারাপ পরিস্থিতির সৃষ্টি হবে? নিশ্চয়ই না। বরঞ্চ ওই সময় সে যদি থাকে, সে খেলাটা দেখে অন্যদের সাহচর্যে সে বরঞ্চ আরো ভালো বোধ করবে যে ঠিক আছে, সে ফিরে আসার একটা প্রেরণা পাবে, সেই ড্রেসিং রুম থেকেই প্রেরণাটা তাকে পেতে হবে। কিন্তু আমরা কি দেখলাম সকালবেলা ম্যানেজার সাহেব কার নির্দেশে, কার পরামর্শে এই জিনিসটা করলেন কেউ জানে না। বিকেলেই আমরা দেখলাম যে যিনি সর্বোচ্চ ক্ষমতার অধিকারী, সেই স্বয়ং প্রেসিডেন্ট বললেন না, এরকম তো হওয়ার কথা না, এরকম হলে আমি অন্তত জানতাম। তার মানে এখানে কিন্তু প্রশ্নটা রয়েই যাচ্ছে যে আসলে এই ডিসিশনগুলো কোত্থেকে আসছে, যেখানে স্বয়ং প্রেসিডেন্ট বিষয়টা সম্পর্কে অবগত না। তাহলে ডিসিশনটা কি ক্রিকেট অপারেশন থেকে যাচ্ছে? আমার তো মনে হয় না, কারণ ক্রিকেট অপারেশন থেকে গেলে তা অবশ্যই আকরাম খানের ব্যাপারটা সামনে চলে আসতো, সেটা কিন্তু আমরা দেখিনি। তার মানে কি এটা নিজেরাই একটা ডিসিশন নিয়ে এরকম একটা সাংবাদিক সম্মেলন করে এরকম একটা কথা জানিয়ে দেওয়া হয়েছে? এটা কিন্তু ক্রিকেট পরিবেশের সঙ্গে যায় না। আমি মনে করি এই জিনিসগুলো শক্ত হাতে বিসিবিকে হ্যান্ডেল করতে হবে। ভবিষ্যতে আমাদের শুধু ১৭তম টেস্ট না, বাংলাদেশ হয়তো ৩০০, ৪০০, ৫০০, ৬০০ টেস্ট খেলবে, বাট এরকমভাবে যদি আমরা প্লেয়ার হ্যান্ডলিং করি, সেটা কিন্তু খুব ভালো বার্তা। এখানে আরেকটু যোগ করি, মাশরাফি বিন মুর্তজা কিন্তু নিজেও কিছুটা প্রোটেস্ট করে হচ্ছে, আমরা কিন্তু সেটা দেখেছি। আমরা চ্যাম্পিয়ন্স ট্রফি পর্যন্ত মাহমুদুল রিয়াদকে দলে রাখার একটা ব্যাপার ছিল। মানে বিষয়টা কি দাঁড়াচ্ছে জানেন, মনে হচ্ছিল যে মাহমুদুল্লাহ যদি থাকে তাহলে মাহমুদুল্লাহ জোর করে খেলতে নেমে যাবে। মনে হচ্ছিল যে আজকে বাংলাদেশে 11 ডিক্লেয়ার করার পর দেখা গেল যে দৌড়ে মাহমুদুল্লাহ সবার আগে ব্যাট করতে নেমে যাবে, এই ভয়ে মাহমুদুল্লাহকে পাঠিয়ে দেয়। মানে এছাড়া আই ডোন্ট ফাইন্ড এনি রিজন। আর মাহমুদুল্লাহ, আপনার বুঝতে হবে জিনিসটা, মাহমুদুল্লাহ সিনিয়র ক্রিকেটার, মাহমুদুল্লাহ ইজ এ ভেরি ডিসেন্ট গাই, দ্যাট ইজ অলসো ইম্পর্টেন্ট। কোনো ইনডিসিপ্লিন কেস বলেন এইরকম জায়গা নাই মাহমুদুল্লাহর ক্ষেত্রে, মানে কোনো অভিযোগও নাই, বরং টিমে ইজ এ ভেরি লাভেবল ক্যারেক্টার। লাস্ট দুইটা ওয়ার্ল্ড কাপেও তার ভালো পারফরম্যান্স, এবং বিদেশি মাটিতে মোটামুটি ইভেন সর্বশেষ বিপিএল আপনি দেখেন মাহমুদুল্লাহ যেভাবে তার দলকে ক্যারি করেছে, টপ পারফর্মার। তো আপনি টি20 তে আমাদের গত 1-1.5 বছর সেরা পারফর্মার মাহমুদুল্লাহ, ওয়ান ডে তে ওয়ান অফ দ্য বেস্ট। হ্যাঁ, টেস্টে তার ফর্ম খারাপ যাচ্ছে, কিন্তু বাদ পড়া তো হইতেই পারে, আর বাদ পড়া আপনি করতেই পারে। এবং আরেকটা জিনিস কি দেখেন, আমরা যখন তাকে নিয়েছি 2 টেস্টের জন্য, এটা তাকে তো 2 টেস্টের জন্য নেওয়া হয়েছে, তো একজন সিনিয়র প্লেয়ারকে যখন আপনি 2 টেস্টের জন্য নিয়েছেন, এর মধ্যে লাস্ট টেস্টে তার ফর্মে ফেরার ইঙ্গিত ছিল, কিন্তু 64 রান ছিল ফর্মে ফেরার ইঙ্গিত। কাজে সে কি 2টা টেস্ট এক্সপেক্ট করতে পারে না? একজন সিনিয়র প্লেয়ার যখন ফর্মের বাইরে যায়, তখন কিন্তু তাকে ফর্মে ফিরিয়ে আনার চেষ্টা করা উচিত। একজন জুনিয়র প্লেয়ার যদি গিয়ে ইন্টারন্যাশনাল না করতে পারে, তাহলে তাকে ফেরত পাঠানো উচিত ডোমেস্টিকে। মানে এগুলো কিছু নর্মস আছে, কিন্তু একজন সিনিয়র প্লেয়ার খারাপ করছে, আপনি মানে সে আপনি বিরাট কোহলি মনে করেন আগামী 5টা ইনিংস 10টা ইনিংস বিরাট কোহলি শূন্য করলো, কি হবে? তাহলে কি বিরাট কোহলিকে বাদ দিয়ে দিবে না? বিরাট কোহলিকে চেষ্টা করবে যেন সে ফর্মে ফিরে আসে। কেন হচ্ছে এইটা নিয়ে কাজ করা হবে। আমাদের এখানে যেটা হচ্ছে, সিনিয়র প্লেয়ারদের খারাপ করলে এমন একটা সিচুয়েশন তৈরি করা হয়, এবং সেটা কিন্তু আজকে থেকে হচ্ছে না, সেটা কিন্তু 2000 সালে একদম টেস্টের শুরু থেকে আমরা যদি দেখে, যেমন আমিনুল এবং আকরাম, তারা ভালো, আমিনুল এখানে সেঞ্চুরি করলেন, করে জিম্বাবুয়েতে গেলেন পরের সিরিজে, ফার্স্ট ইনিংসে কিন্তু উনি 84 রান করেছিলেন, মানে আমিনুল ফার্স্ট টেস্টে। তারপরে যেটা চেষ্টা হলো আমিনুল এবং আকরাম তাদেরকে বাদ দিয়ে জুনিয়র প্লেয়ার না, এবং এই যে আনসেটেল করা হলো, আমার স্পষ্ট মনে আছে ওয়ান ডেতে প্রথম আকরাম এবং আমিনুলকে বাদ দেওয়া হলো, এবং তারা এর আগের 10 বছর তারা ছিলেন রেগুলার প্লেয়ার। তো হয় কি, কোনো প্লেয়ার যখন একটা টিমে রেগুলার থাকে, 2 ধরনের প্লেয়ার থাকে, এক ধরনের প্লেয়ার থাকে যারা একদম রেগুলার, তারা ওই প্রেশারটা নিতেই পারে না। ধরেন একজন 10 বছর ধরে আনডোটেড প্লেয়ার, হঠাৎ করে যখন তাকে বাদ দেওয়া হয়, তখন এইটা তাকে সাইকোলজিক্যালি একদম ভেনিশ করে দেয়। আবার যারা মনে করেন অন এন্ড অফ থাকে, ধরেন আমাদের খালেদ মাহমুদ সুজন এসেছেন, খেলেছেন, আবার ফিরে এসেছেন, তার একরকম, আমিনুল ইসলামদের ছিল একরকম, কারণ ন্যাশনাল ক্রিকেট, ফলে ওনাদের ওই যে আনসেটেল করা হলো, ওনারা আর ফিরতে পারলেন না, বাদ পড়ে গেলেন। কিন্তু এই ট্রেনটা চলে আসতেছে। আচ্ছা, তাহলে তখন কি হলো? তখন হচ্ছে আমরা আরো কিছু প্লেয়ারকে, তখন তাদের জায়গায় আমরা কাদেরকে নিলাম, যারা তখনও ঠিক ইন্টারন্যাশনাল ক্রিকেটের জন্য সেভাবে প্রস্তুত হননি, আমরা নিয়ে নিলাম তাদেরকে। নেওয়ার ফলে কি হলো, যেহেতু তারা প্রস্তুত না, 1 বছর 1.5 বছর আগে সুযোগ পেয়ে গেছেন, ফলে তারা ফেল করলেন। তারা ফেল করার পর কি হলো, আরেক দলকে দিলাম, তারাও প্রস্তুত না। এই যে একটা চক্র, এই চক্র কিন্তু বাংলাদেশকে আসলে 8-10 বছর ভুগিয়েছে। 8-10 বছর ভোগানোর পর যেটা হলো, ডেভ হটমোর আসার পরে ফারুক আহমেদ যখন সিলেক্টর হলেন 2006 সাথে, তখন আসলে আস্তে আস্তে জামিল ভাই তখন ডেভেলপমেন্ট কমিটিতে ছিলেন, আমরা একজন একটা ট্যালেন্টেড গ্রুপ অফ প্লেয়ার্স পেলাম, ট্যালেন্ট এবং যারা অ্যাপ্লাই করতে পারে নিজেদের, সাকিব, মুশফিক, তামিম। তখন আস্তে আস্তে টিমের একটা হার্ট তৈরি হলো, 6-7 জনের 6-7 জন ঠিক হলো, আর বাকি মানে
আসা যাওয়া, এই করে কিন্তু বাংলাদেশ দলটা তৈরি হলো। কিন্তু আমি লক্ষ্য করছি গত 2-3 বছরে এসে কিন্তু আবার জিনিসটা নষ্ট হয়ে যাচ্ছে। আপনার একটা প্লেয়ার থাকবে 5 থেকে 6 জন প্লেয়ার, যাদেরকে আপনার এক ধরনের সেটেল রাখতে হবে, এবং তারা খারাপ করলে চেষ্টা করতে হবে, প্রথম চেষ্টা হচ্ছে তাদেরকে ফর্মে ফিরিয়ে আনা। আর বাকি যারা থাকবে নতুন আসবে, যে টিকবে, মিরাজ এসছে, মুসাদ্দেক এসছে, যে টিকবে যাবে, যে কেউ যদি ইন্টারন্যাশনাল ক্লাস না হয় সে আবার তার ড্রয়িং বোর্ডে ফিরে যাবে, আবার তার মাঠে ফিরে যাবে, আবার পারফর্ম করবে, এইটাই হচ্ছে প্যাটার্ন। কিন্তু আমার কাছে মনে হয় যে 5 টেস্ট খেলেছে আর যে 50 টেস্ট খেলেছে তাকে আমরা একই ক্যাটাগরিতে ফেলছি, ফলে কিন্তু টিম দাঁড়াবে না, এটা হবে 11 জন ইন্ডিভিজুয়াল, এবং সেটা হচ্ছে। তবে এই সব কিছু বলে আমি একটু ব্রেকেটে বলতে চাই, স্টিল আমি মনে করি যে হাতুড়া সিংহে, কোচ হাতুড়া সিংহের উপর আমার অগাধ আস্থা, এটা আমরা আপনাদের গত অনুষ্ঠানে বলেছি এবং এখনো বলছি। কিন্তু ঘটনা হচ্ছে কোচ হাতুড়া সিংহ যখন একই সঙ্গে সিলেক্টর, একই সঙ্গে ক্রিকেট অফিসের চেয়ারম্যান, একই সঙ্গে প্রায় বোর্ড প্রেসিডেন্ট হয়ে যাচ্ছেন, তখন হচ্ছে গিয়ে প্রবলেম। এটা নিয়ে আমরা কথা বলবো। আপনি বলেছেন আমরা 2-3 বছর ধরে একটু আবার যেন স্টেবল না আমাদের দলটা, এই 2-3 বছরে আমরা হাতুড়ু সিংকে পাচ্ছি। তো আমাদের দেখেন বিরাট কোহলি কিংবা সঙ্গে একটু বলে নিই, হাতুড়া সিংহের সঙ্গে হয়েছে কি, আমার মনে হয় যে একজন স্ট্রং চিফ সিলেক্টর থাকা দরকার ছিল। রাইট। দেব হটমানের সময় হয়েছিল কি, ফারুক ভাই এটাই করতো, মানে স্ট্রং চিফ সিলেক্টর থাকে, আর্গুমেন্ট হতো। আমরা ছোট্ট একটা বিরতি, এই প্রবলেমের কারণে আমরা ছোট্ট একটা বিরতি নিয়েছি। দর্শক, আমরা জানি শ্রীলঙ্কা ব্যাট করছে, বাংলাদেশ বোলিং করছে, মুস্তাফিজ একটা উইকেট নিয়েছেন। সর্বশেষ সংগ্রহ শ্রীলঙ্কার 18 রান 1 উইকেটে বিনিময়ে। ছোট্ট একটা বিরতি নিচ্ছি, ফিরছি একটু পরেই। বিরতির পর আবার স্বাগত উইলাস স্পোর্টসে। আমরা কথা বলছি আজকের উইলাস স্পোর্টসের 100তম টেস্ট নিয়ে। বাংলাদেশের ঐতিহাসিক টেস্ট, এই মুহূর্তে 22 রান সংগ্রহ শ্রীলঙ্কার 1 উইকেটে বিনিময়ে। মুস্তাফিজ একটি উইকেট পেয়েছেন। আমরা আবার আলোচনায় ফিরছি। জামিল ভাই, যেটা মামুন ভাই বলছিলেন যে একটা হয়তো আমরা একটু অস্থিতিশীল দেখছি। আমরা বিরাট কোহলিকে এখন ভারতের অধিনায়কত্বে দেখছি, তার আগে মহেন্দ্র সিং ধোনি ছিলেন, একচ্ছত্র অধিপতি যাদের বলা হয়, স্টিভ ওয়া ছিলেন বা মার্ক টেলর ছিলেন, আরও এরকম আমরা উদাহরণ হয়তো দিতে পারবো। সেই জায়গায় বাংলাদেশের এই যে ক্যাপ্টেন্সি জায়গাগুলো কি একটু দুর্বল করে রাখা হয়েছে বা দুর্বল করে দেওয়া হয়েছে কিনা? আমরা ওই জায়গায় আমরা অধিনায়কোচিত ব্যাপারগুলো আসলে মাঠে ওরকম দেখতে পাই না। অধিনায়কোচিত ব্যাপারে বাংলাদেশের মাশরাফি অবশ্যই নিঃসন্দেহে অন্যতম সেরা অধিনায়ক। আসলে অধিনায়কত্ব করার একটা প্রক্রিয়ার মধ্যে দিয়ে আসতে হয়। একটা ছেলে যখন অধিনায়কত্ব করে তখন দলে অনেক সিনিয়র ক্রিকেটার থাকে, তাকে দেখে দেখে আস্তে আস্তে, যেমন কোহলি কিন্তু ধোনিকে দেখে দেখে আস্তে আস্তে কিন্তু সেও একটা পরিপক্ক হয়ে উঠেছে, কিভাবে ক্যাপ্টেন্সি করতে হয়। ভাইস ক্যাপ্টেন হিসেবে দীর্ঘদিন সে ধোনির সঙ্গে কাজ করেছে। একরকমভাবে এখন আমাদেরও কিন্তু দীর্ঘদিন যাবৎ মুশফিকুর রহিম টেস্টে অধিনায়কত্বের দায়িত্ব পালন করছে, এবং মাশরাফি একদিনের ম্যাচে এবং টি-20 ম্যাচে অধিনায়কত্বের দায়িত্ব পালন করছে। এবং আমাদের দলে যে খেলোয়াড়রা খেলছেন তাদের বিচারে কিন্তু আমি মনে করি যে দুইজন অধিনায়কই তাদের রোলটা ভালোভাবে প্লে করছে। এর চাইতে আরো ভালোভাবে প্লে করার মতো সেরকম অধিনায়কত্ব করার মতো লেগ বিফোরে আবেদন হয়েছে, আমরা একটু যদি দেখে নিই। শ্রীলঙ্কা রিভিউ হয়তো এটাতে রিভিউ নিয়েছে, আম্পায়ার ডিসিশন হয়তো আউট ছিল। আপনাদের তো রিভিউ নেওয়ার কথা নয়। রাইট। Ravi, the ইম্প্যাক্ট ইন লাইন। impact is umpire's call. দর্শক, আপনারা দেখছেন রিপ্লাইটি দেখছেন আপনারা 10 ক্রিকেটের সৌজন্যে। স্টাম্পে না থাকায় বলটি হয়তো আমরা আম্পায়ার আউট দিছিল। নট আউট হিসেবে আম্পায়ার আউট দিছিল। আম্পায়ারের সিদ্ধান্ত আউট ছিল। আউট আরেকটু হয়তো উইকেট আমরা পেয়ে যেতে পারতাম, কিন্তু বলটা স্টাম্পে না থাকার কারণে আমরা প্রেসার ক্রিয়েট করছি, তারপর আমরা ফার্স্ট ওভারে প্রেসার ক্রিয়েট হচ্ছে, সেটা আমার মনে হয় যে বেশ এই ধরনের জিনিসও কিন্তু একটা খেলোয়াড় প্রতিপক্ষ ব্যাটসম্যানের উপর একটা প্রেসার ক্রিয়েট করে, এবং স্পোর্টিং উইকেট হওয়ার কারণে হয়তো আমরা, এবং সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে বোলার যে বল করছে সে কিন্তু একটা ভালো স্পিরিট পায়, একটা ভালো উৎসাহ পায় এই জায়গাগুলো থেকে। সেটা অবশ্যই একটা ভালো দিক। বাট আমাদের ব্যাড লাক যে বলটা উইকেট মিসিং, আমরা হয়তো উইকেটটা পেতে পারতাম। দেখে কিন্তু প্রথমে মনে হয়েছিল যে আউট, বাট
বাউন্স ছিল একটু হয়তো একটু bounce ছিল বাউন্স হয়তো, পাচ্ছি হয়তো এটা- একটু, এটা আমাদের ফরেই যাবে, সুবিধাই দিবে হয়তো পরের সময়টুকুতে। আপনি যেটা যেটা বলছিলেন, বলছিলাম সেটা হলো অধিনায়ক হিসেবে আমি মনে করি যে যারা অধিনায়কত্ব করছেন এখন মাশরাফি এবং মুশফিক, আমি মনে করি তারা দলে যে সমস্ত খেলোয়াড়রা আছেন পারফর্ম করছেন দীর্ঘদিন যাবত একসঙ্গে আছেন, তাদের মধ্যে থেকে আমি মনে করি সেরা দুজনই অধিনায়কত্বের দায়িত্ব পালন করছে। এই নিয়ে আমার মনে হয় না যে কোনো সমস্যার কিছু আছে। আরও আমাদের সাকিব অধিনায়কত্ব করেছে, যতদিন সে করেছে ভালো অধিনায়কত্ব করেছে। আমাদের মাহমুদুল্লাহ অধিনায়কত্ব করার মতন ক্যাপাবিলিটি তার আছে, ভবিষ্যতে হয়তো তাকেও আমরা নেতৃত্বে দেখতে পাবো। আমি মনে করি যে বর্তমানে যারা দলকে নেতৃত্ব দিচ্ছে তারা টেস্ট এবং ওডিআইতে, এবং আমি মনে করি দুজনই দলকে ভালোভাবে নেতৃত্ব দিচ্ছে, দুজনেরই দলের উপরে একটা মোটামুটি কন্ট্রোল আছে। কারণ মুশফিক কিন্তু দীর্ঘদিন যাবতই কিন্তু সেই আন্ডার-19 থেকে আন্ডার-17 থেকে কিন্তু সাকিব, তামিম এদের কিন্তু অধিনায়ক হিসেবে কিন্তু সে খেলে আসছে। সুতরাং তার কাছে ব্যাপারটা একেবারেই নতুন নয়, সুতরাং তার একটা কন্ট্রোল আছে সবার উপরে। আর মাশরাফির তো সবাই তাকে শ্রদ্ধা করে, সবাই তাকে একটু ভিন্ন দৃষ্টিতে দেখে, একটা অন্যরকম একটা ক্রিকেটার মাশরাফি। মাশরাফিরও দলে যখন ওডিআই আমরা খেলতে যাই, আমরা দেখি মাশরাফির নেতৃত্ব গুণটা অনেক বেশি ইম্প্যাক্ট আনে বাংলাদেশ দলের মধ্যে, এবং বাংলাদেশের খেলোয়াড়রা মাশরাফির নেতৃত্ব গুণ অনেক উজ্জীবিত হয়। সুতরাং সব মিলিয়ে আমি মনে করি যে দুজনই বাংলাদেশ দলকে ভালোভাবেই নেতৃত্ব দিচ্ছে, এবং এই নেতৃত্ব নিয়ে আমি মনে করি না কোনো সমস্যা আছে বাংলাদেশ ক্রিকেট দলে। সেই জায়গা থেকে আর একটু যদি আমরা দেখি যে মুশফিক কিন্তু হয়তো নিজের ইচ্ছে উইকেট কিপিংটা ছেড়ে দেয় নাই, তাকে হয়তো এক ধরনের বলা হয়েছে বা কোনো পরামর্শ দেওয়া হয়েছে উইকেট কিপিংটা ছেড়ে দিতে, এটা নিয়ে অনেক ধরনের কথাও আছে। তো মুশফিক কি আসলে নিজের থেকে সিদ্ধান্তগুলো নিতে পারে কিনা, বা দল সিলেকশনের ব্যাপার একটা হয় যেখানে মাহমুদুল্লাহ বের হয়ে যাওয়াটা, আমরা এক কথা বলতে পারতাম যে মাহমুদুল্লাহকে বিশ্রাম দেওয়া হয়েছে, এরকম কিছু না বলে আমরা বলছি মাহমুদুল্লাহ বাদ এবং তাকে দেশে ফেরত পাঠানো হচ্ছে, মানে এরকম অড কথাবার্তা হচ্ছে, এবং দলের ম্যানেজার পর্যন্ত এই কথাবার্তা মিডিয়া গণমাধ্যমকে বলেছেন। সেই জায়গাগুলো একটা কনক্রিট একটা জায়গা থেকে আমাদের এই সিদ্ধান্তগুলো আসা উচিত কিনা? অবশ্যই কনক্রিট জায়গা থেকে সিদ্ধান্তগুলো আসা উচিত। কারণ আপনি যখন একটা খেলোয়াড়কে যখন এইভাবে দেশে ফেরত পাঠিয়ে দিবেন, তখন কিন্তু অনেকের মনে একটা ভুল বার্তা কিন্তু যেতে পারে, যেটা কি শৃঙ্খলা ভঙ্গের কোনো কাজ করলো বা এমন কিছু কি করলো যে যাকে 2 টেস্টের জন্য দলে রাখা সত্ত্বেও তাকে দেশে ফেরত পাঠানো হচ্ছে। তখন কিন্তু তার পারফরমেন্সের কারণে তাকে, কারণ এটা কিন্তু বোঝার কোনো উপায় নেই যে পারফরমেন্সের কারণে, আমরা দেখি কি পারফরমেন্সের কারণে বাদ পড়লে সে ড্রেসিং রুমে থাকবে, সে দলের সঙ্গে থাকবে, সে দেশে ফেরত আসবে কেন? দেশে ফেরত আসবে তখনই কিন্তু সবার মনে একটা ভুল বার্তা আসে যে সে কি এমন কিছু করলো বা এমন কোনো ইনডিসিপ্লিনারি কাজ করলো যার জন্য তাকে দেশে ফেরত পাঠানো হচ্ছে। আমার এখন মনে আছে যে জিম্বাবুয়ের সঙ্গে 2005-এ সম্ভবত সিরিজে আমরা কিন্তু মোহাম্মদ রফিককে দেশে ফেরত পাঠিয়ে দিয়েছিলাম, এবং সেটা কিন্তু শৃঙ্খলাজনিত ব্যাপার ছিল। আব্দুর রাজ্জাক রাজের সঙ্গে তার একটা সিরিয়াস ব্যাপার ঘটেছিল হাবিবুল বাশারের সঙ্গে, সে ক্যাপ্টেনের সঙ্গে, সেই জন্য শৃঙ্খলাজনিত কারণে সেটা কিন্তু বার্তাটা কিন্তু সবার কাছে স্পষ্ট ছিল যে শৃঙ্খলাজনিত কারণে রফিককে ফেরত পাঠানো হয়েছে। এখানে উইকেট পতন আমরা একটু দেখে নিই, আসলে বাংলাদেশ আরেকটু উইকেট লাভ করেছে, সেটাই বলছিলাম, যেটা কিন্তু অনুপ্রেরণা হয়তো মুশফিক ক্যাচটি নিয়েছেন আমরা যতদূর দেখতে পাচ্ছি। What a big wicket that is. মনে হচ্ছে মুশফিক উইকেট নিয়েছে, সবাই মুশফিককে অভিনন্দন জানাচ্ছে। নিশ্চয়ই ভালো ক্যাচ মুশফিককে ঘিরেই আসলে উল্লাসে ব্যস্ত। স্ট্যাম্পিং মেহেদী মিরাজের বল। দর্শক, আমরা দেখলাম বাংলাদেশ দ্বিতীয় উইকেটের পতন ঘটালো পিসারা ওভালে বাংলাদেশের ঐতিহাসিক ১৭তম টেস্টে। আমরা দেখছিলাম আসলে, আমরা মামুন ভাইয়ের কাছে আলোচনায় আসি। আমরা যেহেতু বোলিং করছি, বাংলাদেশের বোলিং অ্যাটাকটা কেমন, এখন যেহেতু 2টা উইকেট পেয়েছি, হয়তো আমরা একটু পজিটিভই কি বলতে পারি কিনা। আচ্ছা, আমি এটা বলছি আগে, ওই ক্যাপ্টেন্সি জায়গাটা একটু এটা হচ্ছে একটু মানে অদ্ভুত একটা জায়গা আসলে আমরা এসে দাঁড়িয়েছি। দেখেন, এই মুশফিক হচ্ছে যে আমাদের ক্যাপ্টেন, সে কিপিং করতে চায়, কিন্তু আমরা মনে করছি যে মুশফিক মানে আমরা আমাদের টিম ম্যানেজমেন্ট বা আমাদের ক্রিকেট ফেডারেশন মনে করছে যে ক্রিকেট ফেডারেশন যে মুশফিক আসলে কিপিংয়ের জন্য ইজ নট নাও গুড এনাফ, হি শুড বি রিপ্লেসড, অ্যান্ড হি ইজ রিপ্লেসড বাই লিটন দাস। এখন যেটা হচ্ছে সেটা মুশফিকের পছন্দ না হওয়ারই কথা, কারণ মুশফিক আগের দিনও বলেছে বা পরেও বলেছে। কিন্তু আমি যেটা মনে করি যে আসলে টিমের ইন্টারেস্ট হচ্ছে সবার আগে, মানে যে কোনো লেভেলে, যে কোনো নোবডি ইজ বিগার দেন টিম, এবং টিমের ইন্টারেস্টে আমাদের মনে হচ্ছিল মুশফিকের গত কয়েক মাস ধরে আসলে কিপিংটা ওয়াজ নট আপ টু দ্য মার্ক। কিন্তু এখন যেটা হচ্ছে মুশফিককে যেটা
করতে হবে, হয়েছে বা উচিত ছিল বা যেভাবে হয়েছে সেটা হচ্ছে তার সঙ্গে আলোচনা করে আসলে তাকে রিলিভ দেবো, সেটাই হয়েছে। কিন্তু আমি এখানে মনে করি কি মুশফিকের নিজেরও আসলে হি শুড কাম আপ কখনো কখনো, কারণ তারও তো বুঝতে হবে যে তার কিপিংটা হচ্ছে না। হ্যাঁ হচ্ছে না, এটা মানে হচ্ছে না বলতে যে এর চেয়ে ভালো হওয়ার সুযোগ আছে। এবং লিটন দাসের আমরা যদি গত ম্যাচে দেখি লিটন দাসের কিপিং ওয়াজ বেটার এই বিষয়ে। ইমরুল কায়েসও ভালো উইকেট করেছে। তো ফলে হচ্ছে কি এখানে আমাদের এই জায়গাটুকু আমি মনে করি ক্যাপ্টেনের দিক থেকেও কিন্তু কখনো কোনো ক্ষেত্রে ছাড়া এই জায়গাগুলো ক্যাপ্টেনদেরও করতে হবে, করলে জিনিসটা ইজি হয়। কারণ ক্যাপ্টেনকে ডিকটেট করা খুব কঠিন এবং ক্যাপ্টেনকে ডিকটেট করা অশোভন। কিন্তু ক্যাপ্টেনকে জোর করে কোনো কিছু থেকে সরালে তখন হয় কি ক্যাপ্টেনের কমান্ডটা দুর্বল হয়ে যায়, দলের কাছে সে ছোট হয়ে যায়, এই জায়গাটা গুরুত্বপূর্ণ। ফলে আমি মনে করি যেখানে ক্যাপ্টেনেরও কিছু দায়িত্ব আছে। আর দ্বিতীয় যে দেখেন ক্যাপ্টেনের ক্ষমতা, একটা সময় ছিল ক্রিকেট ওয়াজ অ্যাবসলিউটলি ক্যাপ্টেন্স গেম, মানে 14 জন ঠিক হতো আর বাকিটা হচ্ছে ক্যাপ্টেন সিলেক্ট করতো। এবং তখন ক্লাইভ লয়েড, ইমরান খান এই ধরনের ক্যাপ্টেন্সি পার্সোনালিটিরও তৈরি হয়েছিল কিন্তু এই জায়গা থেকে। দ্যাটস বিকজ যে ক্যাপ্টেনের রোল ছিল অনেক বেশি, বিদেশে যখন 14 জন চলে যেত সিলেক্টরে করে দিত এবং একজন থাকতেন ট্যুর ম্যানেজার, কোচের আসলে কনসেপ্টই ওইভাবে ছিল না। ফলে ক্যাপ্টেন হিমসেলফ ডিসাইড যে কারা 11-এ খেলবে না খেলবে। এবং যেহেতু ক্যাপ্টেনের এই ক্ষমতা ছিল, ক্ষমতা যখন থাকে তখন তাকে লোকে অটোমেটিক্যালি রেসপেক্ট করে, সেখান থেকে কিন্তু কাল্ট ফিগারগুলো তৈরি হয়েছে। সর্বশেষ রানাতুঙ্গা পর্যন্ত ছিল, সৌরভ গাঙ্গুলিও ছিল, স্টিভ ওয়াও তো ছিলই। এখন তারপরে আমি যেটা মনে করি যে গত দশকের শেষ ভাগে এসে যখন ক্রিকেটের কোচের রোলটা বড় হলো, লাইক ববি সিমসন, উলমারটা যখন আসলেন, তখন এটা একদম স্প্লিট হওয়া শুরু হলো ক্যাপ্টেন এবং কোচ। কোচ যেহেতু অনেক গবেষণা করেন ফলে তার ইনপুটগুলো ক্যাপ্টেনের কাছে দেয়া। কিন্তু এই জায়গা থেকে আসলে ক্যাপ্টেনের পার্সোনালিটি ইজ ভেরি ইম্পর্টেন্ট। এখন যেহেতু ক্যাপ্টেনের রোলটা ভাগ হয়ে গেছে একরকম, মানে বাইরে অফ দ্য ফিল্ড ক্যাপ্টেন্সিটা যেহেতু কোচ করে দিচ্ছেন, টিম ম্যানেজমেন্ট করে দিচ্ছে, সাইকোলজিস্ট আছে টিমের মধ্যে, অ্যানালিস্ট আছে, ফলে ক্যাপ্টেনের এখন ক্যাপ্টেন্সিটা হচ্ছে শুধু উইদিন দ্য ফিল্ড। এবং এই জন্য হচ্ছে পার্সোনালিটি বিকাম ভেরি ইম্পর্টেন্ট, তার ভয়েস বিকাম ভেরি ইম্পর্টেন্ট, যাতে তাকে লিডার মনে হয়। সেই জায়গাটা খুব ভালো করেছিলেন সৌরভ গাঙ্গুলি। আপনি দেখেন জন রেড কোচ ছিলেন, জন রেডও কোচিং ছিলেন, টিমটা তৈরি হয়েছিল, কিন্তু সৌরভ গাঙ্গুলিও কিন্তু তার পার্সোনালিটিটা কিন্তু তিনি রক্ষা করেছিলেন। তারপরে হচ্ছে আপনি অর্জুন রানাতুঙ্গা, হোয়াটমোরের বিরাট ভূমিকা ছিল, কিন্তু অর্জুন রানাতুঙ্গাকে মনে হতো কিন্তু অর্জুন রানাতুঙ্গা ইজ দ্য ফেস। বাংলাদেশে যেটা প্রবলেম হচ্ছে, বাংলাদেশের কোচকে মনে হয় বাংলাদেশ টিমের থিঙ্ক ট্যাঙ্কের ফেস, এটা হয়ে গেছে প্রবলেম। ফলে ক্যাপ্টেনরা হচ্ছে কি পার্সোনালিটি ওয়াইজ তাদেরকে আমরা দুর্বল করে দেই। ফলে আমাদের ক্রিকেট ক্যাপ্টেন মানে যে বিরাট ব্যাপার, এটা তৈরি হয় না। এবং মজাটা দেখে দুইজন, মাশরাফির ক্ষেত্রে সেটা মনে হয়, মুশফিকের ক্ষেত্রে সেটা মনে হয় না। দ্যাট ইজ ভেরি ইন্টারেস্টিং। কারণ মুশফিকের ক্ষেত্রে কিন্তু দেখেন এই যে ধরেন এই ঘটনার পরে, মাহমুদুল্লাহর ঘটনার পরে আমরা মুশফিকের কোনো ভয়েস দেখতে পাইনি, আমরা মাশরাফির ভয়েস দেখতে পেয়েছি, অ্যাটলিস্ট আমরা শুনেছি। ফলে কিন্তু মাশরাফি আরও বেশি লিডার হয়ে গেল। কারণ দেখেন টেস্টের মাশরাফি কিন্তু দলে নাই, কিন্তু মাশরাফি এখান থেকে কিন্তু আমরা যেটুকু জেনেছি বা খবর যেটা মানে বিশ্বস্ত সূত্রের খবর, আসলে ট্রু, হুইচ ইজ ট্রু আমি বলতে পারি, যে উনি বোর্ড সভাপতির সঙ্গে কথা বলেছেন এবং বলেছেন মাহমুদুল্লাহকে কোনোভাবেই উনি চান যে ওয়ান ডে এবং টি-20 দলে থাকুক, এবং উনি বলেছেন না হলে আমি যাব না, এরকম কথাও বলেছেন বলে আমরা শুনতে পেয়েছি। এবং এটা মাশরাফির সঙ্গে এটা যায়। তো আমি যেটা মনে করি যে এই জায়গাটুকু হচ্ছে কি ক্যাপ্টেনের এখন রোলটা কিন্তু তার দায়িত্ব কমেছে, তার জুরিসডিকশন কমেছে, তার মাঠের বাইরে জিনিস নিয়ে এত চিন্তা করতে হয় না। আগে ইমরানদের চিন্তা করতে হতো কালকে অপোনেন্টের ওই অফ স্পিনারটা এইভাবে খেলে, আমার ব্যাটসম্যানরা ফুটওয়ার্ক ভালো না, ওকে বাদ দিব, এইগুলো ভাবতে হয় না। আমার মনে হয় কি বাবুল ভাই, এটা বাংলাদেশের ক্ষেত্রে ব্যাপারটা মনে হয় বেশি প্রযোজ্য। না, বেশি প্রযোজ্য হয়, কারণ আমাদের যেহেতু আমাদের ক্রিকেট কালচার যেহেতু মানে একদম নতুন, ফলে বিদেশের কোচ যারা আসেন তারা আমরা একটু বেশি তারাও ধরে নেন যে বাংলাদেশ যেহেতু অত জানে না, বোঝে না, এইরকম হয়। এবং প্রথম হচ্ছে তাদের এই ধারণাটা তৈরি, আমাদের ক্রিকেট বোর্ড টোটের লোকজনের সঙ্গে কথা বলে আমার ধারণা অপেশাদারিত্বের কারণে তাদের এই ধারণা তৈরি হয়, নাম্বার ওয়ান। তারপর দ্বিতীয় হচ্ছে কি আমাদের এবং আমাদের প্লেয়াররা যেহেতু অত এক্সপিরিয়েন্স না, তারা অত এক্সপিরিয়েন্স না, এবং সত্যি কথা বলে একটা ঘাটতির জায়গা আছে আমাদের প্লেয়ারদের মধ্যে, অত এক্সপিরিয়েন্স না, পাশাপাশি ক্রিকেট কালচার সম্পর্কে আমাদের জায়গায় ঠিক পড়াশোনা করা বলতে আমি বলছি না যে বই পড়তে হবে, যে হিস্ট্রি বা এই ক্যাপ্টেন্সির ক্যাপ্টেন্সির জায়গাগুলো যে চর্চা করা জানা, এটাও একটা ঘাটতি আছে আমাদের প্লেয়ারদের মধ্যে। এই দুইটার কারণে কি বিদেশি কোচরা এসে উনার অভিজ্ঞতা, যেহেতু তারা অভিজ্ঞ থাকেন, তারা ক্রিকেট ওয়ার্ল্ড সম্বন্ধে অনেক কিছু জানেন, তারা অনেক কিছু ইম্পোজ করে দেন। এবং আমরাও ওই জায়গাটুকুতে আমাদের বিদেশি দেখলেই কিন্তু আমাদের মনে হয় যে বিদেশি যা করে প্রথম দিকে সব রাইট। এটা কিন্তু আমাদের একটা ফিলিং, এটা সামাজিক ফিলিং, এটা শুধু ক্রিকেটে না, সব জায়গায় কিন্তু বিদেশ থেকে কেউ কিছু বললেই, কেউ বিদেশি পুরস্কার পাইলেই কিন্তু আমরা মনে করি যে ওইটা যেভাবে পাক সে বিরাট ব্যাপার, বাংলাদেশে দাম নাই। তো তখন হয় কি এটা এমন একটা আধিপত্য বিস্তার করে ফেলেন, এবং করার পরে আমরা যখন এটা বুঝতে পারি যেটা বেশি হয়ে যাচ্ছে, তখন আমরা আসলে ফেল করি। ফলে একদিকে হচ্ছে আমরা বিদেশি কোচদের প্রপারলি আমাদের ক্রিকেট অ্যাডমিনিস্ট্রেশন ডিল না করার কারণে, দলের উপর তাদের হস্তক্ষেপের কারণে তারা একই সঙ্গে কোচ, ক্যাপ্টেন, সিলেক্টর ইত্যাদি হয়ে যান, এটা হচ্ছে এক নম্বর। আর দুই নম্বর হচ্ছে আমাদের ক্যাপ্টেনের জায়গাতে, প্লেয়ারদের পার্সোনালিটির জায়গাতেও সামহাও তারা অনেক শেকি থাকেন, সামহাও তারা বিদেশি পার্সোনালিটির কারণে নিজেদের ওই মাঠের ক্রিকেটের বাইরে যেহেতু তাদের অন্যান্য জায়গায় অনেক বেশি রিচ থাকে না, যেটা ধরেন যে কোনো পার্সোনালিটি ছিল, বা আমি মনে করি যেমন আজ থেকে 15 বছর আগে যদি হতো মহিন্দ্র রহমান যখন কোচ হয়েছিল, তখন কিন্তু এরকম প্রবলেম হয়েছিল, এবং তখন কিন্তু আমাদের ফারুক আহমেদ,
তারা কিন্তু করেছেন, ভয়েস রেজ করেছিলেন, যেটা নিয়ে গোলমাল হয়েছিল, কিন্তু ওই জায়গাটুকু কিন্তু ছিল। এটা আমাদের অনেকের মধ্যে এখন দেখতে পাই না। এবং আমি বললাম যে উদাহরণ খুব পরিষ্কার, মাশরাফি কিন্তু এই হাতুড়া সিং কোচ, তবু কিন্তু মাশরাফিকে দেখলে আমাদের মনে হচ্ছে যে মাশরাফি ইজ দ্য ফেস। এই হাতুড়া সিং কোচ মুশফিক কিন্তু সেইটুকু আমাদের দিতে পারছে না, কারণ মুশফিক অনেক ইন্ট্রোভার্ট, উনি কথা বলেন না, উনি খুব বেশি কমিউনিকেশনের মধ্যে রাখেন না। ফলে অনেকগুলো জায়গা আছে মুশফিকের যেগুলা হয়তো অনেক ক্ষেত্রে ক্যাপ্টেন্সির জন্য হয়তো ভালো, কিন্তু লিডারশিপ, ক্যাপ্টেন্সি এবং লিডারশিপ, মানে মাঠে দল পরিচালনা করা, লিডার হিসেবে ফেস হওয়া, সেই জায়গায় একটু ঘাটতি আছে। তো আমি মনে করি যে এগুলো পারসন টু পারসন ভেরি করে, পারসন ভেরি করে। এবং তবে আমাদেরও কিন্তু না, কিন্তু আমাদের ক্রিকেট অ্যাডমিনিস্ট্রেশনে আমি মনে করি বড় দায় আছে, কারণ আমাদের ক্রিকেট ইজ সাচ এ গেম। আপনি যদি ক্যাপ্টেনকে, মানে কি বলা যায়, আপনি ক্যাপ্টেনকে আন্ডারমাইন করেন, ক্যাপ্টেনকে যদি আপনি লিডার হিসেবে তাকে সামনে না আনতে পারেন, তাহলে না দল ভালো করে না। কারণ আপনি দেখেন যতগুলো বড় দল আছে ক্রিকেটে, টিম ভালো, সব ঠিক আছে, কিন্তু যতগুলো বড় দল আপনি দেখেন সবারই কিন্তু আপনার ক্যাপ্টেনের ছবি ভাসে উঠবে। অস্ট্রেলিয়া ইনভিনসিবল টিম যেটা ছিল, আপনার কিন্তু স্টিভ ওয়ার কথাই সবার আগে ভাববে। ওখানে কিন্তু শেন ওয়ার্ন ছিল, ম্যাকগ্রা ছিল, কিন্তু স্টিভ ওয়ার, এরপরে রিকি পন্টিং কিন্তু তাই। মার্ক টেলরের সময় আবার ক্লাইভ লয়েড, ওই সময় কত বড় বড় প্লেয়ার ছিল আপনি যদি চিন্তা করেন, কালীচরণ, রিচার্ডস, সবাই দেখেন নিউজিল্যান্ডের স্টিভেন ফ্লেমিং। হ্যাঁ, ফ্লেমিং। তো এটা হচ্ছে কি শ্রীলঙ্কা, আপনি মনে করেন পারফরম্যান্স হিসেবে অরবিন্দ ডিসিলভা মাচ, এবং পাকিস্তানের অনেক ক্যাপ্টেন এসেছে, বাট পাকিস্তানের ক্যাপ্টেন শুনলেই মনে হয় ইমরান খান, যেটা আবার মনে করেন অনেক বড় প্লেয়ারের সাথে জাভেদ বিনোদ পারেন নাই, অনেক বড় প্লেয়ারের সাথে জাভেদ বিনোদ পারেন নাই। ফলে যে কোনো দল, আপনার যদি দল, বাংলাদেশ ভালো করছে, বাংলাদেশ ভালো করছে ওয়ান ডে টেস্টে, ওয়ান ডে টি20, দেখেন মাশরাফি। একজন দর্শক আছেন ফোনে, একটু যদি কথা শুনে নি। দর্শক, আপনার পরিচয়টি দিয়ে আপনার প্রশ্নটি রাখুন, আমরা শুনতে পাচ্ছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আমি পাবনা থেকে সাইবুল ইসলাম বলছিলাম। জি বলুন। ওই রিয়াদকে বাদ দিল, কিন্তু ঠিক ছিল। মহিনুদ্দিন কেন বাদ দিল? উনি তো একজন টেস্টেই খেলে, কিন্তু ওয়ান ডে টি20 খেলে না। আর একটা প্রশ্ন ছিল, রুবেল হোসেনকে নাইলে না, তা সুভাষিস রায়কে নাইলো। আপনার প্রশ্নটি পেয়েছি দর্শক। যেটা আসলে বলছিলেন, আমরাও হয়তো দেখি যে এই দর্শকের এই কোশ্চেনের সাথে আমি জামিল ভাই একটু যোগ করে যদি বলি, আমরা গত বছর হয়তো মাত্র 2টা টেস্ট খেলেছি, তো এই বছর আমরা 11টা টেস্টের একটা প্ল্যাটফর্ম পেয়েছি। আমরা আসলে আমাদের নীতি নির্ধারক যারা, বা যারা আমাদের দল সাজাবেন, আমাদেরকে প্ল্যান দিবেন, আমাদেরকে কোচ দিবেন, বা আমাদের সার্বিক তত্ত্বাবধান করবেন, তাদেরও কি একটা বড় পরীক্ষা কিনা? আমরা ওই পরীক্ষাটাতে ফেল করা শুরু করলাম কিনা? আবার না, ফেল করা এখনো শুরু করি নাই। আমরা গত যে কয়টা টেস্ট খেলেছি, নিউজিল্যান্ডে আমরা ভালো টেস্ট খেলেছি, আমাদের একটা ভালো ড্রয়েরও সম্ভাবনা ছিল প্রথম টেস্টটা যদি আমরা ধরি। ভারতের মাটিতে ভারতের মতো দলের বিরুদ্ধে আমরা 5 দিন লড়াই করেছি, মানে বেশ ভালো ক্রিকেট খেলেছি। সুতরাং ঠিক ওই শ্রীলঙ্কাতে অবশ্য প্রথম টেস্টটা আমরা খুব ভালো খেলতে পারিনি, বাট ইংল্যান্ডের সঙ্গে দেশের মাটিতে আমরা টেস্ট জিতেছি। একটা টেস্ট ম্যাচ অল্পের জন্য আমরা হেরেছি, 15-16 রানে আমরা হেরেছি। প্রথম টেস্টেই শুধু শ্রীলঙ্কার সাথে আমরা গত যে কয়টা টেস্ট খেলেছি আপ টু দ্য মার্ক আমরা গত টেস্টে ছিলাম না। সেই কন্টেস্টে 5টা টেস্টের মধ্যে আমরা মোটামুটি 4টা টেস্টই ভালো ক্রিকেট খেলেছি। সেই হিসাবে ঠিক আমরা সঠিক পথেই আছি। বাট এখন এই 100তম টেস্টে যদি আমরা ভালো কিছু করতে পারি, আমাদের সেই মনোবলটা আমরা ফেরত আসবে, যে একটা অস্থিতিশীলতা মাহমুদুল্লাহকে নিয়ে বা সব কিছু নিয়ে তৈরি হয়েছিল, একটা ভালো ফলাফল কিন্তু সেটাকে সহায়তা করতে পারে। 100তম টেস্টে জয় আছে মাত্র 3টি দেশের, এরকম একটা ইকুয়েশন আছে। আমরা একটা ছোট্ট বিরতি। আজকে কিন্তু একটা জিনিস, আজকে কিন্তু টেস্ট ক্রিকেটেরও প্রথম দিন কিন্তু আজকে। আচ্ছা আচ্ছা, 1840 15ই মার্চ প্রথম টেস্ট খেলা শুরু হয়েছিল। সেই হিসাবে আজকে বিশেষ দিন, কিন্তু বিশেষ একটা উপলক্ষ বাংলাদেশ ক্রিকেটের জন্য। আমরা ছোট্ট একটা বিরতি নিয়ে ফিরছি দর্শক। উইলার স্পোর্টস নিচ্ছি ছোট্ট একটা বিরতি, সঙ্গেই থাকুন। দর্শক, বিরতির পর আবার স্বাগত উইলার স্পোর্টসে। আমরা ঐতিহাসিক 100তম টেস্ট নিয়ে কথা বলছি উইলার স্পোর্টসে। আমাদের সঙ্গে আছেন খন্দকার জামিল উদ্দিন এবং মোস্তফা মামুন। আবারও আলোচনায় ফিরি। জামিল ভাই, আপনাকে দিয়ে শুরু করি। 4টা পরিবর্তনের মধ্যে 2টা বোলিংয়ে, 2টা এর মধ্যে তাইজুল ঢুকেছেন এবং শুভাশিস ঢুকেছেন। শুভাশিস তো ছিলই, প্রথম টেস্টে ছিল, একটাই পরিবর্তন। আচ্ছা, তাইজুল ঢুকেছে তাসকিনের পরিবর্তে, তাসকিনের পরিবর্তে বোলিং একটাই পরিবর্তন। আর
একটাই পরিবর্তন। ব্যাটিং এ আমরা দেখছি তিনটা পরিবর্তন। রাইট, রিয়াদ মমিনুল এবং লিটন বাদ পড়লেন। হ্যাঁ, রিয়াদ মমিনুল, লিটন, সেই জায়গায় এসছে সাব্বির, মোসাদ্দেক ইমরুল ইমরুল। এবং মোসাদ্দেক ইমরুল, দুঃখিত। সেই জায়গা থেকে আমাদের বোলিংটা আসলে কেমন ভেরিয়েশন থাকা উচিত ছিল বা এখন কেমন আছে, যেটা দিয়ে আমরা আজকে লড়াই করছি, 2টা উইকেট নিয়েছি আমরা। আমি বোলিং আমি মনে করি 2টা পেসার নিয়েছে, ঠিকই আছে, বাট তাইজুল এসছে এবং কলম্বোর মাঠে আমরা জানি যে এখানে আজকে যেরকম উইকেট আমরা দেখলাম যে খড়খড়া উইকেট, একদম ড্রাই উইকেট, সেটা তৃতীয় চতুর্থ দিন থেকেই অনেক বেশি ভেঙে যাবে। সেক্ষেত্রে তাইজুলের অন্তর্ভুক্তিটা অবশ্যই ঠিক আছে। তবে আমি পেস বোলিং আমি মনে করি যে শুভাশিসের জায়গায় তাসকিন অনেক বেশি বেটার ছিল, কারণ তাসকিনের বলে গতি আছে, গতিতে অনেক দর্শকের একটা সময় প্রশ্ন ছিল যে রুবেলের ব্যাপারটা যদি একটু। আসলে রুবেলের ব্যাপারটা, রুবেল অনেক দিন থেকে খেলার বাইরে, আমরা সে হয়তো ম্যাচ খেলার বাইরে। আমি এবং সাম্প্রতিক সময় কোচরাও হয়তো মনে করছেন যেহেতু তাসকিন চলে এসছে, মুস্তাফিজ ফিট হয়ে চলে এসছে, সেক্ষেত্রে রুবেলের ব্যাপারটা একটু আড়ালেই থেকে যাচ্ছে। কারণ আমরা দেখেছি যে রাব্বি, কামরুল ইসলাম রাব্বি, যে নাকি নিউজিল্যান্ডে ভালো বোলিং করেছে, ভারতেও কিন্তু সে খেলেছে, বাট হঠাৎ করেই তাকে বাদ দিয়ে আবার শুভাশিসকে ঢুকানো হলো। এই জায়গাটায় আমি আসলে ঠিক মানতে পারছি না যে এই পেস বোলিংকে যেভাবে হ্যান্ডলিং করা হচ্ছে। একবার কখনো রাব্বি আসছে, রাব্বি ভালো করছে, ভালো করতে করতেই সেখানে কিন্তু শুভাশিসও ছিল, শুভাশিসের আগে কিন্তু রাব্বি সুযোগ পেয়েছে, একই রকম ভাবে ভারতেও কিন্তু রাব্বি সুযোগ পেয়েছে। বাট আমরা হঠাৎ করে দেখলাম সে ভালো পারফর্ম করার পরেও আমরা দেখলাম যে তার জায়গায় শুভাশিসকে নিয়ে আসা হলো। এর আগে রুবেল পারফর্ম করছিল, হঠাৎ করে রুবেলকে বাদ দিয়ে আমরা দেখেছি অন্য বোলারকে নিয়ে আসা হয়েছে। এই পেস বোলিং হ্যান্ডলিংটা আমার কেন জানি মনে হয় যে মানে খুব ভালোভাবে আমরা আমাদের পেস বোলারদের হ্যান্ডেল করতে পারছি না। আজকে একজন, কালকে আরেকজন, কারণ টেস্ট ম্যাচ কিন্তু আপনি এক একদিন এক একজনকে খেলালে কিন্তু হবে না। যে মোটামুটি রেগুলার ভালো পারফর্ম করছে তাকে কিন্তু কন্টিনিউয়াস আপনাকে খেলায় যেতে হবে। টেস্ট ম্যাচটা কিন্তু অনেক অভিজ্ঞতার খেলা, আপনি যত বেশি খেলবেন তত বেশি অভিজ্ঞতা অর্জন করবেন, তত বেশি কিন্তু আপনি ভালো করবেন। সুতরাং এই জায়গাটায় আমার একটু আপত্তি আছে। ঠিক শুভাশিস, তাসকিনকে আমরা নিয়েছি কারণ তাসকিন দীর্ঘদিন যাবতীয় আমাদের কিন্তু একটা আমরা আশা করছিলাম যে কখন সে, যেহেতু সে ওয়ানডেতে ভালো করছে, টি-20 ভালো করছে, আমরা তাকে টেস্টে দেখার জন্য মুখিয়েছিলাম। টেস্টে সে আসলেও অনেক একটা ধারণা ছিল যে সে 15-20 ওভার হয়তো বল করতে পারবে না, তার একটা সমস্যা আছে, কিন্তু আমরা দেখলাম সে ভালোভাবেই 15-20-25 ওভারও সে বল করেছে। সুতরাং সেই কনটেক্সটে প্রথম টেস্টেও সে ভালো বল করেছে। কিন্তু সুতরাং হঠাৎ করে তাকে বাদ দিয়ে দিলাম, আমরা শুভাশিসকে রেখে দিলাম, আমার ঠিক মনে হয় নাই যে এই জায়গাটা খুব ভালো হয়েছে। আর ব্যাটিংয়ের যে পরিবর্তনগুলো হয়েছে, হ্যাঁ, মমিনুল দীর্ঘদিন যাবত আমাদের ভালো পারফর্মার, হয়তো সাম্প্রতিক সময় তার কয়েকটা ম্যাচ সে ভালো ফর্মে নেয়, হয়তো টিম ম্যানেজমেন্ট এখানে সৈকতকে দেখতে চেয়েছে যে সৈকত কিন্তু আমাদের ঘরোয়া ক্রিকেটে তার 3টা ডাবল সেঞ্চুরি আছে এবং 282 রানে 2100 উপর রান আছে এবং ওয়ানডেতে সে ভালো খেলছে, দীর্ঘদিন যাবতীয় আমাদের টেস্ট টিমের দলের সঙ্গে আছে, বাট সুযোগ পাচ্ছে না। হয়তো সেই কনটেক্সটে হয়তো টিম ম্যানেজমেন্ট মনে করেছে যে সৈকতকে একটা সুযোগ দেওয়া দরকার। রিয়াদ বাদ পড়লে অটোমেটিক্যালি সাব্বির আসবে, সেটা তো বলাই বাহুল্য। আর ইমরুল এসছে, লিটন যেহেতু মুশফিক কিপিংয়ে ফিরে গেছেন, সুতরাং ইমরুল তো অটোমেটিক্যালি চলে আসে। 3টা পরিবর্তন আমি মনে করি যে মোটামুটি এই 3টা পরিবর্তন ১৭তম টেস্টে কনটেক্সটে এবং সব মিলিয়ে দলের ব্যাটিং ভারসাম্যটাকে আরো শক্তিশালী করার ক্ষেত্রে আমি মনে করি যে পেস বোলিং বাদ দিলে আমি মনে করি যে এখানে পরিবর্তনটা ভালোই হয়েছে। আমরা সেই প্রত্যাশা করছি যে বাংলাদেশ ব্যাটিংটা আপ টু দ্য মার্ক হবে। আমরা হয়তো আগামীকালই টেস্টের দ্বিতীয় দিনে আমরা সেটা দেখতে পাবো। মামুন ভাই, উইকেটটা শুকনো এবং আমরা ওখানে হালকা সুইংও পাচ্ছি, হয়তো হালকা স্পিনও পাচ্ছি, 2টা উইকেট তারই ফসল। কিন্তু একটা কিন্তু স্পিনার নিয়েছে, হ্যাঁ, একটা স্পিনার, এটা মুশফিকও, আমরা মুশফিককে উইকেটের পিছনে স্বতঃস্ফূর্ত দেখছি, মুশফিককে ঘিরে উল্লাসও দেখছি। বোলিং অ্যাটাকটা কেমন হবে? বোলিং এর হচ্ছে কি, প্রথম হচ্ছে যে আমাদের যারা বোলার, যেমন ধরেন এই যে শুরুতে যে প্রেসার তৈরি হলো, মোস্ট লাইকলি চান্স 80% চান্স হচ্ছে যে তারপর ওরা একটা পার্টনারশিপ করে ফেলবে, রাইট, মোস্ট লাইকলি চান্স। এবং তারপর দেখা গেল যে ওইটা ভাঙার পরও আমাদের এগেইনস্টে টেইল এন্ডার অনেক রান করে ফেলে, মানে ইয়া হয়, দেখবেন যে ওরা 3-4টা পার্টনারশিপ করে, 350 ছিল, হ্যাঁ, ওদের 6 নাম্বার 7 নাম্বার 8 নাম্বারে রান করে ফেলে। আমাদের টেইল এন্ডাররা যেটা পারে না। এর কারণ হচ্ছে কি আমাদের প্রপার স্ট্রাইক বলের অভাব। সত্যিকারের এই যে আমাদের ধরেন তাসকিন ভালো করেছে, তাসকিন ভালো বল করেছে, কিন্তু ঠিক টেস্টে আছে না যে আপনার 3 উইকেট 4 উইকেট পাওয়া একদম ডিভাস্টেট করে দেয়, ওই জায়গায় আসলে আমাদের কেউ না, শুভাশিসও না, কামরুল। আমাদের পেস বোলার এখন যেটা হয়েছে মোটামুটি নতুন বলে শুরুর একটা ব্রেক থ্রু দেয়া,
এবং মজা হচ্ছে এটা কিন্তু ওয়ান ডেতে পেস বোলারদের কাজ। ওয়ান ডেতে পেস বোলারদের কাজ হচ্ছে শুরুতে আপনার একটা দুটো ব্রেক থ্রো দেয়া, যারা স্লো বোলাররা করে অপোনেন্ট প্রেসারে পড়ে রান ইনক্রিজ না করতে পারে, যেটা আমাদের সৈয়দ রাসেল করতো। কিন্তু টেস্টে কিন্তু সেটা না, টেস্টে কিন্তু আপনার স্ট্রাইক বোলার যারা প্রত্যেকের ওই 4-5 উইকেট নেওয়ার অ্যাবিলিটি থাকতে হবে, থেকে তাদের আসলে করতে হবে, তাদের ভেরিয়েশন থাকতে হবে নানা রকম। আমাদের ওয়ান ডে খেলার ফলে সবার যেটা হয়েছে আপনি দেখবেন যে তারা মোটামুটি একদম লাইন লেন্থ বজায় রেখে আমরা একটু আরেকটা উইকেটের পতন হয়েছে, আমরা একটু যদি স্ক্রিনে দেখে নিই, উপুল থারাঙ্গা আউট হয়েছেন এই মুহূর্তে আমরা যেটা খবর পেয়েছি, একটু স্ক্রিনে দেখে নিই। বাংলাদেশের পতাকা দেখা যাচ্ছে, টেন ক্রিকেটের সৌজন্যে আমরা দেখছি। উপুল থারাঙ্গা আউট হয়ে গেলেন 3টা উইকেটের তার পতন। মানে হচ্ছে আমরা যা বলছি মাঠে কিন্তু তা হচ্ছে না, তার চেয়ে অনেক ভালো হচ্ছে, মানে ভালো কথা, ইটস গুড যে আমরা যেরকম করছি। কিন্তু আমি যেটা মনে করি যে তারপরও এরকম বিচ্ছিন্ন একটা ধরে ঘটনা না করে আমরা যদি লার্জার অ্যাসপেক্টে দেখি, মূলত আমাদের পেস এটাই সমস্যা, এবং আমাদের কোনো স্ট্রাইক বোলার নাই এখন। দেখেন মুস্তাফিজ অসাধারণ বোলার, লিমিটেড ভার্সনে বিশ্বের সেরা বোলার, মানে সেরাদের একজন তো অবশ্যই আমার কাছে কখনো কখনো মনে হয় সেরা। কিন্তু টেস্টে কিন্তু আপনি দেখবেন মুস্তাফিজ টেস্টের পরীক্ষা কিন্তু এখনো নেওয়া হয়নি, কারণ টেস্টে সত্যি কথা ওয়ান ডে এবং টি-20 যারা ব্যাটসম্যানকে বল খেলতে হয় এবং বল খেলতে হওয়ার কারণে সে ফোর্স করে, ব্যাটসম্যান কিন্তু ফোর্স করে, কিন্তু টেস্টে যেটা হচ্ছে তার অনেক ভেরিয়েশন, ব্যাটসম্যান যদি তার 5টা মেডেন দিলে কিছু যায় আসে এবং দিয়েছে, কিন্তু আজকে দেখেন 3টা মেডেন দিয়েছে মুস্তাফিজকে। তো এই জায়গাটুকু কিন্তু তখন করতে হবে, তখন তাকে প্লেন বিতে যেতে হবে, ব্যাটসম্যান খেলাতে বাধ্য করতে হবে, অনেক জায়গা আছে। আবার মনে করেন যে আপনি যদি আমরা ওরকম টেস্টে স্ট্রাইক বোলার দেখি, ওয়াসিম আকরাম, ওয়ালস, আমরা এই পেস মেঘরা, এদের কিন্তু ব্যাটসম্যান ছাড়ার সুযোগ ছিল না, যখন ছাড়তো তখন দেখা গেল তারা অন্য একটা ট্র্যাপ তৈরি করতো। ফলে যেটা হচ্ছে এটা আমি এখনই মুস্তাফিজের এক্সপেক্ট করছি না, এটা তো সময় লাগবে, এটা সময় লাগবে বুঝতে হবে। এবং হচ্ছে ফলে তাসকিন, মুস্তাফিজ, সুভাষিস এরা সবাই আসলে হয়তো শুরুতে একটা নতুন বলে হয়তো একটা দুটো করতে পারে, কিন্তু যে আপনি মনে করেন যে টেইল আসছে, সে 5 উইকেট পড়ে গেছে, তখন যে আমাদের একজন পেস বোলার আছে 3-4টা উইকেট নিয়ে নিবে, ইয়র্কার করে শেষ করতে, ওই জায়গাটুকু আসলে টেস্টে না, ওয়ান ডের জন্য কিন্তু আমাদের এই বোলাররা কিন্তু যথেষ্ট ভালো, একদম বিশ্বমানের। কিন্তু আমি মনে করি তাসকিন, রুবেল, মাশরাফি, আমাদের এই যে পেস এটা কিন্তু একদম বিশ্বমানের। কিন্তু টেস্টে কিন্তু বিষয়টা মোটেও তা না, কারণ আমাদের উইকেট টেকিং বোলারের ঘাটতি আছে। সেম ইন স্পিন, আমাদের যেটা সবচেয়ে প্রবলেম হয়েছে গত 5 বছরের মধ্যে, সাকিবের যে বাইটটা ছিল একটা সময় কিন্তু এই কাজটুকু সাকিব করতো, এরা 1 উইকেট 2 উইকেট নিয়ে তো সাকিব কিন্তু 3 উইকেট 5 উইকেট পেয়ে কিন্তু সাকিব করে দিত কাজটা। এবং হয় কি এই স্ট্রাইক বোর্ডের স্ট্রাইক আপনার হচ্ছে ইনিশিয়াল ব্রেক থ্রু কাজে লাগে তখনই যখন একটু আউটটা দেখে নিন মামুন ভাই। স্লিপে ক্যাচ, না মুশফিক ক্যাচ নিয়েছে, মুশফিক না মেহেদী, সৌম্য সরকার ক্যাচ নিয়েছে, ক্যাচিংটা ভালো হচ্ছে, মেহেদীর বলে এটা দ্বিতীয় উইকেটের পতন, তৃতীয় উইকেটে মেহেদীর দ্বিতীয় উইকেট। মেহেদী In 2005, যেটা হচ্ছে they আজকে found themselves 33 for 3 at the same venue. হ্যাঁ এই তিনটাই মানে যেটা হচ্ছে আপনি গল টেস্টে বলেন বা ইন্ডিয়াতে বলেন, এই সবগুলোকে এই ধরনের সব ক্যাচ মিস হয়েছে, এই ধরনের সব ক্যাচ মিস হয়েছে। টেস্ট ম্যাচে ক্যাচিংটা ইজ ভেরি ইম্পর্টেন্ট। আমরা দেখছিলাম আসলে মেহেদী কিন্তু ভালো বল করছেন, ভালো বল করছে। তো এই জায়গাটা হয়েছে কি আমাদের এরকম একজন স্ট্রাইক, যেমন শ্রীলঙ্কায় দেখেন অনেক পেস বোলার কিন্তু 1 উইকেট 2 উইকেট নিয়েছে, কিন্তু রঙ্গনা হেরাতে সে কাজটা করায়, তখন মনে হচ্ছে এদের 1 উইকেট 2 উইকেট নেওয়াটা ইম্পর্টেন্ট। একসময় কিন্তু আমাদের সাকিবের কাজটা এই বলছিলাম যে সাকিবের পর কিন্তু আমার যেটা দুঃখের জায়গা সেটা হচ্ছে সাকিবের পর গত 5 বছরে আসলে ঠিক আমাদের কিন্তু সেকেন্ড কোনো স্পিনার কিন্তু আমরা পেলাম না। এখনো সাকিব আমাদের সেরা স্পিনার লাস্ট 10 বছর ধরে। দো সাকিব ইজ এন অলরাউন্ডার, সাকিব কিন্তু ইয়াও না, এবং সাকিবের বাইটটা একটু কমে যাওয়া, অনেকদিন খেলার পরে যেটা হয়েছে অপোনেন্ট অনেক স্টাডি করে ফেলেছে, সে যদি ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট খেলে সবকিছু মিলে সাকিব ইজ ভেরি ওপেন। দেন এগেইন সাকিব কিন্তু ব্যাটসম্যানও, ফলে যখন হয় কি একজন অলরাউন্ডার যখন থাকে তখন কোনো একটা জায়গায় যদি তার ঘাটতি হয় ওইটার জন্য বাড়তি কাজ করা, কারণ সাকিবের ব্যাটিংয়েও মনোযোগ দিতে হয়, দ্যাট ইজ অলসো ইম্পর্টেন্ট। সো আমাদের একদম স্ট্রাইকিং একটা পেস স্পিন বোলার লাইক মোহাম্মদ রফিক, মানে মিরাজকে কি আমরা ওই জায়গায় আসলে দেখা সম্ভব কিনা, মিরাজকে ওই জায়গায় দেখা সম্ভব, ওই জায়গায় দেখা সম্ভাবনা দেখা যাচ্ছে। সো আমার কাছে মনে হয় যে এই জায়গাটাতে আমাদের একটা স্ট্রাইক বোলারের অভাব। এই কারণে হয় কি আমরা যখন সুযোগটা পাই, দেখুন যে অপোনেন্ট সুযোগ পেলে আমাদের এগেনস্টে বিদেশে যেটা হয় যে ওরা এই 400-500 করে ফেলে, যখনই 400-500 করে না তখন ভেরি ডিফিকাল্ট, তখন সময় আমাদের শেষের দিকে আমরা এক কথায় যদি প্রথম দিনে কি পরিসংখ্যান বা কি রেজাল্ট প্রথম দিন শেষে দেখতে চান? প্রথম সেশন তো মোটামুটি বাংলাদেশের সেশনই আমি বলবো চমৎকার। মিরাজ খুব ভালো বোলিং করছে এবং আমি মনে করি যে মিরাজের এই বোলিংটা তাইজুলকে অনেক উৎসাহ যোগাবে, সেও হয়তো বাংলাদেশকে কয়েকটা উইকেট এনে দিবে। এবং প্রথম দিনের প্রথম সেশন প্রথম 100তম টেস্টে বাংলাদেশ
চমৎকার শুরু করেছে, এটা বলাই যায়। মামুন ভাই না যেটা করছে আমি এখন খুব কিউরিয়াসলি দেখতে চাই তাইজুল তো আমাদের আসলে টেস্টের জন্য আমাদের আমি মনে করি যে সবচেয়ে ক্লাসিক্যাল স্পিনার, সেরা স্পিনার বলা যায় গতবার। তাইজুল যদি এটা অক্ষুণ্ণ রাখতে পারে এই প্রেসারটা, তাহলে কিন্তু শ্রীলঙ্কা অল আউট হয়ে যাবে আমার ধারণা। আমরা যে স্ট্রাইক বলে বলছি 250-300 মধ্যে, হ্যাঁ অল আউট হয়ে যাবে এবং আমাদের একটা চান্স তৈরি হবে। ফলে আমার কাছে আমি খুবই কিউরিয়াসলি আমি দেখতে চাই তাইজুলের দিকে। বাট ওই যে বললাম আমাদের যে ঘাটতির জায়গাগুলো, যে আমাদের অপোনেন্ট অনেক বেশি রান করে ফেললে তখন না ব্যাটসম্যানদের জন্য খুব কঠিন অ্যাপ্রোচটাই তখন, যে আমরা মেরে খেলবো না ধরে খেলবো, এই যে একটা ডাবল মাইন্ডেডনেস অনেক কিছু তৈরি হয়। কাজে আমাদের এই বোলিংয়ের জায়গাটা ভালো করুক। কিন্তু হ্যাভিং সেড দ্যাট আমি একটা কথা বলতে চাই, এই টেস্টে বাংলাদেশ তো ভালো করবে এবং সবসময় বাংলাদেশ যখন হাতুড়ের সঙ্গে এরকম বিতর্কিত সিদ্ধান্ত নেন তারপর বাংলাদেশ টিম ভালো করে, যখনই গ্যাঞ্জাম হয় বাংলাদেশ টিম ভালো করে এবং তার ফলে হয় কি এই যে জাস্টিফাই হয়ে যায় এবং এই জাস্টিফাই হওয়ার ফলে পরবর্তীতে প্রবলেম দেখা দেয়। ফলে আমি মনে করবো বাংলাদেশ যতই কিছু করুক তাতে মোটেও মাহমুদুল্লাহর সঙ্গে যে আচরণ করা হচ্ছে এটা জাস্টিফাইড হবে না। এটা আমাদের আমরা সেটাই প্রত্যাশা করব, হয়তো বাংলাদেশে আরো বাংলাদেশের ক্রিকেটে করুক, কিন্তু আমরা কিন্তু এটা মাহমুদুল্লাহ এটা কিন্তু আমার কাছে মানে আনরিডেস থাকলে হবে না, এটার বিহিত করতে হবে যে কেন হলো কে করলো, এটা করতে হবে। বাংলাদেশ ক্রিকেট আরো গোছানো হবে এবং সবাই আসলে সুষ্ঠুভাবে বাংলাদেশ ক্রিকেটকে পরিচালনা করবে। দলের ভিতরে এবং বাইরে থেকে সবাই বাংলাদেশ দলকে একাত্ম থেকে কাজ করতে হবে। ১৭তম টেস্টে এই মুহূর্তে ৩৫ রান বাংলাদেশের শ্রীলঙ্কার ৩ উইকেটে বিনিময়ে। এই ছিল সবশেষ আপডেট। আমরা আজকের দর্শক এই ছিল আজকের উইলার স্পোর্টসে। আগামীকাল ঠিক একই সময় দেখা হবে ক্রীড়াঙ্গনের নতুন কোনো ঘটনা নিয়ে। অবশ্যই ১৭তম টেস্টের আলোচনাও থাকবে সেখানে। দেখতে থাকুন নিউজ 24।